দুজন WBCS অফিসার, ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে? মুখ্যমন্ত্রী বলছেন না কোন আইনে করলো। ফার্স্ট থিং সুমনদা, আমাদের মুখ্যমন্ত্রীর বোঝা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে ভারতবর্ষের সংবিধান ফেডারেল কনস্টিটিউশন আমাদের নয়, আমাদের কোয়াসি ফেডারেল কনস্টিটিউশন, যার অর্থাৎ হলো সেন্ট্রাল সেন্ট্রিক ফেডারেলিজম এখানে চলে। প্রথমে বলছেন কোন আইনে করছেন, আমি দেখাচ্ছি এখানে সেকশন 21 রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের সেকশন 21 ইসিআইকে পারমিশন দেয় যে কোনো সময় তারা চাইলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে পারে। সুতরাং এটা হচ্ছে আইন। সেকেন্ড, যেটা বলছেন উনি রক্ষা করবেন অনেক কথা বলছেন, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা জাস্টিস গাঙ্গুলিও বললেন, সেকশন 13cc অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট অনুযায়ী যারা রাজ্য সরকারের যে কর্মচারীরা এই ইলেকশন কমিশনের কাজে নিয়োজিত থাকবে, দে উইল বি ডিমড অ্যাজ এমপ্লয়ি অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রাজ্য সরকারের নয়। সুতরাং চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একদম লোয়ার লেভেলে বিএলও পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমপ্লয়ি, রাজ্য সরকারের নয় এই কাজের ক্ষেত্রে। এই কাজে যদি ভুল করে কি করবে? ভুল করলে সেকশন 32 অনুযায়ী তাদের বিরুদ্ধে এফআইআর হতে পারে, 3 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। হলে কি হবে? চাকরি যাবে, জেল হবে, চাকরি যাবে, পেনশন যাবে, সব যাবে। সুদীপ্ত বললো কেন ইলেকশন কমিশন রেকমেন্ড করেছে, দ্যাট ইজ দ্য রুল, তার জন্যই করেছে। আমি আমার সাবঅর্ডিনেট, ইলেকশন কমিশন ইন্ডিয়া সাবঅর্ডিনেট হচ্ছে চিফ সেক্রেটারি, সাবঅর্ডিনেটকে বলেছে তুমি স্টেপ নাও, অ্যাজ পার রুল করেছে, কোনো আপত্তি সেখানে কিছু নেই। সুপ্রিম কোর্ট একবার নয় বারবার বলে দিয়েছে যে মহিন্দর সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন 1978 সালে সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকশন কমিশনের অথরিটি যে প্যারামাউন্ট, রাজ্য অবস্ট্রাক্ট করতে পারবে না। এসি যোশী ভার্সেস শিবন পিল্লাই 1984 সালে বলে দিয়েছিল কন্ট্রোল অফ ইলেকশন প্রসেস পুরোটাই ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে। লক্ষ্মীচরণ সিং ভার্সেস হাসানুজ্জামান 1985 বলেছিল ইলেকট্রাল রোল রিভিশনের ক্ষেত্রে কোনো কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। তার জন্য এখনো পর্যন্ত তুমি যে কটা বললে, অর্থাৎ নির্বাচন কমিশনকে এরপর কোর্টের দরজায় নাড়তে হবে। না, আসছে, আমি এখানেই আসছি। রাজ্য সরকার তো চিঠি দিয়ে দিয়েছে, আসছে, কারণ করতে হবে না। কেন করতে হবে না? আর্টিকেল 324 পাওয়ার দেয়। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করার জায়গা খোঁজার চেষ্টা করছে, রাজনৈতিক আত্মহত্যা। কিরকম? উনি একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছেন। কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, কনস্টিটিউশনাল বডিকে কাজ করতে দেওয়া হবে না। ক্রাইসিস হলে অবভিয়াসলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যাবে প্রেসিডেন্টের কাছে ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রেসিডেন্ট রুল। মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন। ইলেকশন কমিশন এক সেকেন্ড তোমার এখানেই থামা। মুখ্যমন্ত্রী সেটাই চাইছেন, তার কারণ মুখ্যমন্ত্রী এরপর আমি যদি এই ব্যাখ্যাটা দিই যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে যদি জারি হয় তোমার কথা অনুযায়ী, তাহলে শহীদের মর্যাদা পাবে তৃণমূল কংগ্রেস। সেটাই চাইছে, কিন্তু হবে না। ইলেকশন আমি আবার বলে দিচ্ছি, যখন এসআইআর এর কাজ হবে এক এক করে আর্টিকেল তুলে এক একটা করে সেকশন তুলে বললাম। এসআইআর এর যখন কাজ হবে, যারা এমপ্লয়ি দেখছো তাদেরকে মুখ্যমন্ত্রী মনে করছেন তার এমপ্লয়ি, তারা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমপ্লয়ি। কেউ পাগল না। মডার্ন ডের কালিদাস কেউ না সুমনদা, যে গাছে বসবে সেই ডালটা কাটবে। দুটো তো অপশন, হয় হচ্ছে এটা আনআনসার থেকে যাবে, আর দ্বিতীয় হচ্ছে তোমার অপশন, যে তোমার অপশন রাষ্ট্রপতি শাসন জারি, চাকরি যাবে। সেটা হলে তৃণমূলের না। সিম্পল হিসাব হচ্ছে চাকরি যাবে। সবাই জানে তাদের টেনিওরটা মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর পর থাকবে কি থাকবে না কেউ জানে না। 26-এ ফিরবার চান্স সব থেকে বেশি, যার যখন ইসিআরটা হলে, মানে এসআইআরটা হলে 26-এ তিনি ফিরবেও না। সেরকম জায়গায় দাঁড়িয়ে শেষ করবো। আর এই ডারো মত করে অনেক কিছু চলছে, তো আমার বলা উচিত না আজকে যে সৌম্যদা আজ নিশ্চয়ই বলবে, রাহুল গান্ধীকেও বলবো, ডারো মত। আপনাকে বারবার চিঠি করেছে ওথ নিয়ে বলার জন্য, যে প্রমাণ আপনি বলছেন প্রেস কনফারেন্স করে, সেগুলো না করে একটু অ্যাজ পার লেটার ওথ নিয়ে অ্যাজ পার ফর্মাল কমপ্লেনটা করুন,
ডরো মত। বেশ। এসআইআর দেখিয়ে ভাবছে ওরা জুজুর ভয় লাগাচ্ছে নাকি? এখানে বইটই পড়ুন না একটু। যা কিছু বলছি করুন, সংবিধানের এখানে তৃণমূল ছাড়া আর কেউ জিতবে না। সংবিধান পড়ুন একটু। যতবার নির্বাচন হবে ততবার জিতবে। আমি বলছি তরুণ, এটা নিয়ে মানে নতুন কিছু নয় ভারতীয় রাজনীতিতে। কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল একেবারে বুক দিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ সংস্থা বলতো, আর তখন বিজেপি সহ সমস্ত বিরোধীরা তখন বলতো নির্বাচন কমিশন কংগ্রেসের কথায় চলে। এ চিরকাল হয়ে এসেছে। পার্টা পলিটিক্স, যেমন কংগ্রেস হারলে ইভিএম খারাপ, জিতলে ইভিএম ভালো, ওরকমই আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি আসছি। তোমার ফার্স্ট পয়েন্ট যেটা ছিল যে চেঞ্জ করে দেওয়া হলো সিলেকশন প্রসিডিউর, একটা ল পার্লামেন্টে হয়েছিল, তো দ্যাট কুড হ্যাভ বিন চ্যালেঞ্জ। ওটা চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, ওই লটা চ্যালেঞ্জ হয়েছিল আল্ট্রা ভাইরাস বলে। কি হলো? কিছু হয়েছে কি? হয়নি। কেন হয়নি? কারণ সাবস্টেন্স ছিল না। লাস্ট 2 বছরে এসএসআর বিভিন্ন জায়গায় হয়েছে। এসএসআর হিসাবে কর্ণাটকায় 27 লক্ষ, তেলেঙ্গানায় 33 লক্ষ, কেরালায় 13 লক্ষ ভোটার বাদ গেছে। 2002 বেঙ্গল এসআইআর 24 লক্ষ বাদ গেছে। এটা নর্মাল প্রসেস, এটা নিয়ে আপত্তির কি আছে? কনস্টিটিউশনাল প্রবলেম হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আটকায় ইলেকশন কমিশনের জায়গা আছে। ওনার ব্যাখ্যাটা তো ওনার মতো করে উনি করছেন, তো উনি ওনার মনে হচ্ছে যে এটা লিগ্যাল। এবার যিনি চিঠি লিখেছেন তিনিও তো একজন ব্যুরোক্র্যাট, চিফ সেক্রেটারি, তিনিও নিশ্চয়ই লিগালি কনসাল্ট করে লিখেছেন। তাহলে এটা এখানে তো বিচার হবে, দুজনেরই বক্তব্যটা পাশাপাশি রেখে বিচার করতে পারবে। আপনি লয়ার হিসেবে বলুন না। আমার যেটা মনে হয়েছে, আমি আগের দিনও যেটা বলেছিলাম, আপনি লয়ার হিসেবে বলুন না। নির্বাচন কমিশনের এখতিয়ার, আরে আপনি কেন চুপ করেন? নির্বাচন কমিশনের এখতিয়ার নেই রাজ্য সরকারের প্রশাসনিক। আপনি কেন কথা বলছেন? আপনিও কোনো কথা বলতে পারবেন না যদি এই কথা বলেন। আমি ওনার এখতিয়ার নেই বলছি, বারবার বলছি যে আপনি বললে কি হবে? আইন তো বলছে আছে। রুল অফ কন্ডাক্ট স্টার্ট হয়নি। উনি প্রশাসনিক রাফেলে আমরা দেখেছি দিনের পর দিন হাতে কাগজ নিয়ে রাহুল গান্ধী বলেছেন একেবারে নিশ্ছিদ্র তথ্য প্রমাণ আছে, কোর্টে তারপরে দাঁড়ায়নি। চৌকিদার চোর হয়, দিনের পর দিন ক্যাম্পেইন চলেছে, কোর্টে দাঁড়ায়নি। আজকে যেটা রাহুল গান্ধী একটা বিরাট প্রেস কনফারেন্স করেছেন, সেইটা তথ্য প্রমাণ দিয়ে হলফনামা কেন তিনি জমা দিচ্ছেন না জাতীয় নির্বাচন কমিশনের কাছে? আমি ধরে নিলাম যে জাতীয় নির্বাচন কমিশন দেখুন দৈব প্রেরিত কোনো সংস্থা নয়, বহুবার এই সংস্থার বিরুদ্ধে এখন উঠছে, ইতিহাসে দেখলে আগে উঠেছে একেবারে সরাসরি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু সৌম্যর কাছে আমার প্রশ্ন থাকবে যে কোর্টেও তো যেতে পারেন, একদম পরিষ্কার তথ্য প্রমাণ নিয়ে রাহুল গান্ধী যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের ওপর বৃহত্তর ভোট গ্রহণ শুধু নয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে একটা স্তম্ভের মতো, এবং কে জিতলেন কে হারলেন সেই সিদ্ধান্ত যারা ঘোষণা করার এবং নির্বাচন পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত সংস্থা নিয়ে যদি বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের প্রশ্ন ওঠে, এ তো মারাত্মক। আমার প্রথম প্রশ্ন থাকবে যে রাহুল গান্ধী কেন হলফনামা জমা দিচ্ছেন না, বা অন্তত আদালতের দ্বারস্থ হচ্ছেন না এই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে? সুমনদা, প্রথমে বলি যে जब नहीं डरा गोड़ों से तो अभी क्या डरना है चोरों से। আপনি লক্ষ্য করে দেখুন রাহুল গান্ধীকে বলছেন যে ইসিআইয়ের কাছে হলফনামা দেবে। কেন দেবে? কোর্টে যান, যাবো, দরকার পড়ে প্রয়োজন পড়লে তো আন্দোলন, প্রয়োজন নয় তো, এ তো গোটা দেশের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের ইসিআই এর নিজস্ব ডাটা কেন ডিক্লেয়ার করবে না? আমরা বলছি যে আপনি ডিজিটালাইজেশনের ডিজিটাল ডেটা কেন ডিক্লেয়ার করবেন না? আলোচনা করুন। রাজ্যসভাতে মল্লিকার্জুন খার্গে তুলেছে কথা। কিন্তু সৌম্য, আমার বক্তব্য কর্ণাটকের ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী কেন অন্তত সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? এসআইআর নিয়ে তো কংগ্রেস গেছে। আমাদের দেখতে দিন। আপনি সব থেকে বড় দেখুন, কথাটা যখন বলা হচ্ছে যে 9000 জনের মধ্যে একটা লোকালিটির অ্যাড্রেস, একটা বাড়িতে 8000 লোক থাকে, 80 জন একটা ঘরে, 10 ফুট বাই 10 ফুটের একটা ঘরের ভেতরে 80 জনের অ্যাড্রেস দেখেছি তো। আমার কথা হচ্ছে কি করে ইএসআই বিএলওর এই অ্যাড্রেস অ্যাপ্রুভ করলো, নাম্বার 1। নাম্বার 2, বিএলএ ভেরিফিকেশন করার কথা ছিল, করেননি কেন? হচ্ছে নভেম্বর 2024-এ কর্ণাটকা ড্রাফট এসএসআর শেয়ার করা হলো কংগ্রেসের সাথে, আবার জানুয়ারি 2025-এ শেয়ার করা হলো কংগ্রেসের সাথে। একটা অ্যাপিল ফাইল হয়নি। রাহুল গান্ধী আজকে কথা বলা, কমিশনকে রাহুল গান্ধী বলল ডিজিটাল ডেটা দিতে, ডারো মত ফাইল করো, ডিজিটাল ভোট নাও, ডারো মত ভয় না পাও। পাপ্পু বড় কবে হবে? পাপ্পু বড় কবে হবে? ভয় পেও না, যাও যাও, যে ফাইল করো, ফাইল করো, যাচ্ছ
ওই বিহারের অংশটা আলাদা করে একটু আসি। দেখুন, বিহারে 12টা স্বীকৃত রাজনৈতিক দল আছে। এদের ভেতর বিএলও নয়, BLA-দের সংখ্যা হলো 1,60,813 জন, অর্থাৎ যারা রাজনৈতিক দলের প্রতিনিধি। 11 দিন কেটে গেল যে ওই অতগুলো নাম বাদ দিয়ে ড্রাফট তালিকা পেশ হলো, প্রকাশিত হলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে চলে গেল। আমি বলছি এদের মধ্যে একজনও, অর্থাৎ এই 1,60,813 জনের মধ্যে 11 দিন পরে নির্বাচন কমিশনের ডেটা অনুযায়ী, প্রতিদিন এই ডেটা পাবলিশ হয়, একজনও কমিশনের কাছে খসড়া তালিকা নিয়ে অফিসিয়ালি কোনো অভিযোগ জানালো না। এটা বিস্ময় করুন, বিশ্বাস করুন, এত বিস্ময়কর। কারুর কোনো আপত্তি নেই, কারুর কোনো অভিযোগ নেই, কাগজে কলমে আছে, শুধু মঞ্চের ওপর থেকে। আমি বলছি কোন দিকে যাচ্ছে ভারতীয় রাজনীতি, যে বিহারের তালিকা নিয়ে দিনের পর দিন এই স্টুডিও উত্তপ্ত হয়েছে, 11 দিন পর কোনো স্বীকৃত রাজনৈতিক দল, 12টা রাজনৈতিক দলের কেউ, 1,60,813 জন BL-এর মধ্যে কেউ কোনো অফিসিয়াল আপত্তি জানালো না। আমার কাছে বিস্ময় এই জন্য, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে আপনারা প্রত্যেকে জানেন যে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন যে 15 জন, ওই যে 22 লক্ষ সম্ভবত মৃত ভোটারের নাম বাদ গেছিল, তার ভেতরে 15 জন মৃত ভোটার নিয়ে আসুন। আমি জানি না এর আগামী শুনানির দিন আমার নজর থাকবে যে কেউ ওই 15 জন মৃত ভোটার যাদের তালিকা থেকে নাম বাদ গেছে তাদের নিয়ে বা তাদের ডকুমেন্টসগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যান কিনা। দিল্লিতে SIR বিরোধী আন্দোলনে ঢুকে পড়ে তৃণমূল তাদের চুরিটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। অতীতেও আমরা দেখেছি ইন্ডিয়া জোটে ঢুকে পড়ে ভাইপোর চুরিকে আগলাবার চেষ্টা করছে, আটকাবার চেষ্টা করছে, জনমত তৈরি করার চেষ্টা করছে। আমি বলছি তো তৃণমূল হচ্ছে বিজেপির কুঙ্কি হাতি। বিজেপি আজকে শুভেন্দু অধিকারী যা বলছে ঠিক একই রকম কথা মমতা ব্যানার্জি পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল এবং বলেছিল বাংলাদেশিরা এসে বামফ্রন্টকে ভোট দিয়ে চলে যায়। বিহার আমি ডিটেলস জানতে হবে বিহারের থেকে, কিন্তু আমি বলছি তো, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমরা শুধু 4,000 বুথে বাংলায় 22,000 ডেড ভোটারের নাম জমা দিয়েছিলাম, 2,000ও বাদ যায়নি। 2,000 নামও বাদ যায়নি। কৌস্তব দ্বারা বাদ দিয়েছিল, নামগুলো দিয়েছিল, তার জন্যই তো SIR। আজকে সাথে যে বেবি কো TMC পছন্দ, ওটা উনি ভুলে গেলেন। অনেকগুলো কথা বললেন, CBI সেটিং ওনারা জানবেন, TMC CBI সেটিং ওনারা জানতে পারেন, চিট ফান্ডের মালিক CBI সেটিংটা ওনারা জানবেন, কারণ মানুষ দেখতে পাচ্ছে,